উপস্থিত হয়েছি গ্রহদের মহাদশা ও অন্তর্দশা নিয়ে আলোচনা করার জন্য। আজকের আলোচনায় সূর্যের মহাদশায় অন্যান্য গ্রহদের অন্তর্দশা নিয়ে আলোচনা করব। জন্মকুণ্ডলী বিশ্লেষণের ক্ষেত্রে যতগুলো গুরুত্বপূর্ণ বিষয় হয় তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল মহাদশা। এটা এতটাই গুরুত্বপূর্ণ যে জন্মকুণ্ডলীতে গ্রহদের স্থিতির থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় গ্রহের দশা। এটা বলার কারণ হচ্ছে যে ধরা যাক কোনো জন্মকুণ্ডলীতে কোনো গ্রহ খুব বলী অবস্থায় রয়েছে, খুব বলবান, শট বলে সব থেকে বলি, কিন্তু দেখা গেল সেই গ্রহের দশা জীবনকালে এলোই না। বলার অর্থ হচ্ছে যে গ্রহ খুব বলবান তার দশা জীবনের শেষকালে যদি আসে তাহলে তার গুরুত্ব কী থাকে? তাই তার কোনো অর্থই থাকে না। তাই কুণ্ডলী বিশ্লেষণের যে মুখ্য ব্যাপারগুলো হয় তার মধ্যে গ্রহদের দশা অন্যতম। এই বিষয়গুলো সহজ সরলভাবে এক কথায় বোঝানো খুবই কঠিন। একটা ভিডিওতে কোন গ্রহের দশা ও তার অন্তর্দশা নিয়ে আলোচনা করা সহজ কাজ নয়, কারণ জন্মকুণ্ডলীতে গ্রহ কোন রাশিতে বসেছে, কোন ভাবে বসেছে, কী অবস্থায় বসেছে, গ্রহ নীচ অবস্থায় আছে কিনা, গ্রহ উচ্চ অবস্থায় আছে কিনা, গ্রহ উচ্চাভিলাষী না নিচাভিলাষী, কোন নক্ষত্রে বসেছে গ্রহ, এই সমস্ত জিনিসগুলো দেখার পরই মূলত আমরা দশাকে বুঝতে পারব। এবার আসি অন্তর্দশায়। আমরা জানি গ্রহদের দুটো ভাগে বিভক্ত করা হয়েছে। একটা ভাবে থাকে সূর্য, মঙ্গল, বৃহস্পতি, চন্দ্রমা, আর অন্য ভাগে শুক্র, বুধ, শনি, রাহু, কেতু। গ্রহদের যে ভাগ করা হয়েছে তা থেকে আমরা জানি যে মিত্র গ্রহ ও শত্রু গ্রহ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এবার যখন কোনো গ্রহের দশা নিরূপণ করা হবে তখন গ্রহের দশায় অন্তর্দশা সেই গ্রহের শত্রু গ্রহ না মিত্র গ্রহ এটা তো দেখতেই হবে। এটা দেখার পর দেখতে হবে যে জন্মকুণ্ডলীতে এই গ্রহ কী স্থিতিতে রয়েছে, এরা একে অপরের সাথে সম্পর্কে কী রকম। তৎকালিক শত্রুতায় যদি থাকে সেক্ষেত্রে মিত্র গ্রহ হলেও তাহলে তার যে প্রভাব হবে দশা অন্তর্দশায় সেটা কমজোর হয়ে পাওয়া যাবে। একটা হয় নৈসর্গিক মিত্রতা ও শত্রুতা, যেটা নিয়ে আগেই বললাম। এবার যদি তৎকালিক শত্রুতায় মিত্রতার স্থিতি হয় কিন্তু নৈসর্গিক শত্রু গ্রহ যদি হয় তাহলে এই গ্রহের প্রভাব অনেকাংশে ভালো পাওয়া যাবে। উদাহরণস্বরূপ সূর্য ও শনি নৈসর্গিক শত্রু গ্রহ। এবার যদি কুণ্ডলীতে এদের সম্পর্ক তৎকালিক মিত্রতার হয় সেক্ষেত্রে ভালো ফল পাওয়া যাবে। তৎকালিক মিত্রতা হতে গেলে কুণ্ডলীতে সূর্য যেখানে বসেছে সেখান থেকে 3 ঘর আগে ও 3 ঘর পিছনে শনিকে বসতে হবে, সেক্ষেত্রে তৎকালিক মিত্রতা তৈরি হবে। আর একটা উদাহরণ সহযোগে বুঝি। সূর্য ও গুরু নিজেদের মধ্যে নৈসর্গিক মিত্রগ্রহ, কিন্তু কুণ্ডলীতে সূর্য যদি লগ্নে বসে আর গুরু যদি কুণ্ডলীতে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম ঘরে বসে তাহলে এখানে নৈসর্গিক শত্রুতা তৈরি হবে। এইভাবে তৎকালিক মিত্রতা ও শত্রুতা দেখতে হয় জন্মকুণ্ডলীতে। এবার আসি মুখ্য আলোচনায়। সূর্যের মহাদশায় অন্যান্য গ্রহদের অন্তর্দশা কেমন যাবে সেই নিয়ে আলোচনা করব। সূর্যের মহাদশা জীবনে এলে নিঃসন্দেহে জাতককে সম্মান দেওয়ানো, বিদেশ যাত্রা করানো, সরকার থেকে বা সরকারি কার্য থেকে জাতককে অথবা পিতার থেকে ধনলাভ করায়। এরকম জাতক সূর্যের দশায় ব্যবসা ইত্যাদি থেকে আমদানি প্রাপ্ত করে, খ্যাতিতে বৃদ্ধি ঘটে, ধর্মে জাতকের রুচি বাড়ে। এটা একটা সাধারণ সূর্যের দশার ফল। আমি যে প্রভাবগুলো বললাম এগুলো সবই ভালো প্রভাব। এবার যদি কুণ্ডলীতে সূর্য নীচ অবস্থায় থাকে তাহলে সমস্যা দেবে। শিরোপীড়া হবে, অর্থাৎ মাথা ব্যথা, ব্যাধি হবে, জ্বর হবে, নেত্ররোগ বা চোখের রোগ, মানহানি, পিতার সাথে সম্পর্ক খারাপ, সরকার থেকে ভয়,
এগুলো জীবনকালে হতে থাকবে। দুটো দিকই বললাম, একটা ভালো দিক আর একটা খারাপ দিক। এখানে নীচ শব্দ ব্যবহার করলাম, এখানে দুটো স্থিতিকেই দেখতে হবে, যে সূর্য শত্রু রাশিতে হতে পারে, সূর্য পীড়িত হতে পারে, সূর্য গ্রহণে গ্রসিত হতে পারে, এই ধরনের স্থিতি। এবার এই দুটো পয়েন্ট ছাড়াও আর একটা পয়েন্ট আমাদের বুঝতে হবে। ধরা যাক কুণ্ডলিতে সূর্য যদি কারক গ্রহ না হয়, তাহলে অকারক বা মারক গ্রহ যদি হয়, সেই ক্ষেত্রে আমরা এই পয়েন্টে পৌঁছতে পারবো না যে সূর্যের দশা আপনার জন্য খারাপই হবে। আগে এটা দেখতে হবে যে মার্কেশ হয়েও কোনভাবে বসেছে। কোনো গ্রহের দশাকে যদি বুঝতে হয়, তাহলে তার মধ্যে আসা অন্তর্দশার প্রভাবও আসতে থাকে। অর্থাৎ সূর্যের দশা চললে বাকি 8 গ্রহের অন্তর্দশা চলবে। আমরা সোজাসুজি এটা বলতে পারবো না যে মকর লগ্নের কুণ্ডলী বা কুম্ভ লগ্নের কুণ্ডলী সূর্য মারক হয়ে জাতকের জীবন হানি করবে। এবার সূর্য যদি অষ্টমেশ হয়ে নবম ঘরে বসে, যেখানে সূর্য কারক হয়, তো যদি কারকভাবে বসে, লাভভাবে বসে, তাহলে যখন প্রভাবের চর্চা হবে তখন সাবধানতা অবলম্বন করে প্রভাব বলতে হবে। আমরা সোজাসুজি খারাপ প্রভাব হবে এটা বলতে পারবো না। এই ব্যাপারগুলোই বুঝতে হবে। তাই সূর্যের স্থিতিকে খুব ভালো মতো বুঝতে হবে। এবার বলি, সূর্যের দশায় সূর্যের অন্তর্দশা হলে কী রকম ফল হবে। সূর্যতে সূর্যের অন্তর্দশা অনেকাংশে ভালো মানা হয়। যদি কুণ্ডলিতে সূর্য ভালো স্থিতিতে ভালোভাবে বসে, তাহলে এটা জাতকের জন্য ভালো সময় হয়। ধনলাভ করায়, রাজলাভ, যশ মান সম্মান প্রাপ্ত করায়, আত্মশক্তি বৃদ্ধি করায়, আত্মবিশ্বাসকে বাড়ায়, নেতৃত্ব দেওয়ার ক্ষমতাকে বৃদ্ধি করে, সরকারি কাজ, চাকরি বা পিতার সাথে সম্পর্ককে ভালো করে। এবার একটা অন্য পয়েন্ট বলি, কোনো গ্রহের দশায় সেই গ্রহের অন্তর্দশা খুব ভালো সিদ্ধ হয় না। এটা একটা সূত্র। এই সূত্রের সাথে সাথে আপনাকে এটাও জানতে হবে যে এই সূত্র তখন আরও বেশি করে সিদ্ধ হয় যখন সেই গ্রহ আপনার কুণ্ডলিতে অকারক হয়। তখন যদি বৃষ লগ্নের কুণ্ডলী হয় বা তুলা লগ্নের কুণ্ডলী হয় বা মকর অথবা কুম্ভ লগ্নের কুণ্ডলী হয়, তাহলে এটা আমরা জানি যে সূর্য এখানে কারক হয় না। মিথুন অথবা কন্যা লগ্নের কুণ্ডলীতেও সূর্যকে কারক ধরা হয় না। বিশেষ করে কন্যা লগ্নের কুণ্ডলীতে সূর্য দ্বাদশেষ হয়, তাই এখানেও সূর্যকে কারক ধরা হয় না। তাই এই বিষয়গুলো মাথায় রেখেই আপনাকে আপনার কুণ্ডলী বিচার করতে হবে। এবার বলি সূর্যর দশায় চন্দ্রমার অন্তর্দশা নিয়ে। সূর্যতে চন্দ্রমার অন্তর্দশা হলে ধন বৃদ্ধি করায়, কৃষিযোগ্য ভূমি প্রদান করে, স্ত্রী সুখ প্রাপ্ত হয়, সন্তান প্রাপ্তি হয়, মাতার সুখ জাতক প্রাপ্ত করে, পারিবারিক দায়িত্ব বাড়ায়, বাড়ি গাড়ি ও সম্পত্তির সুখ প্রাপ্ত করায়। আপনাকে একবার দেখতে হবে আপনার কুণ্ডলিতে সূর্য ও চন্দ্রমার সম্বন্ধ কেমন, সূর্য কোনভাবে বসেছে আর চন্দ্রমা কোনভাবে বসেছে। আপনি যদি তৎকালিক মিত্রতা ও তৎকালিক শত্রুতা সম্বন্ধে জানেন, তাহলে সেই হিসেবে আগে গুনুন আর গুনে দেখুন গ্রহ একে অপরের সঙ্গে তৎকালিক মিত্রতা বা তৎকালিক শত্রুতায় আছে কিনা। তার মধ্যেও তৎকালিক মিত্রতা বা তৎকালিক শত্রুতাতে যে পঞ্চম ভাব হবে, অর্থাৎ গ্রহ এক ভাব থেকে আর এক ভাবে নবম পঞ্চমে হয়, তাহলে তৎকালিক শত্রুতাতে শত্রুতা স্থিতি তৈরি হয়। কিন্তু যখন মহাদশার চর্চা চলছে, তো মহাদশাতে যদি গ্রহ নবম পঞ্চমে হয়, তাহলে এটা ভালো প্রভাব দেয় বলে মানা হয়। এটা ভালো। সাম সপ্তক এটাও ভালো। যদি তৎকালিক মিত্রতা ও শত্রুতাতে সাম সপ্তক ভালো স্থিতি মানা হয় না, এটাকে শত্রুতা স্থিতি মানা হয়, তাহলে এটাকে আমরা কি করে বুঝব? সূর্যের সাথেই যদি চন্দ্রমা বসে, তাহলে চন্দ্রমা আপনার কুণ্ডলিতে অমাবস্যার হবে। খুব ভালো প্রভাব এর হবে না। চন্দ্রমা মানসিক অশান্তি সমস্যা দেবে।
কিন্তু সূর্য যদি আপনার কুণ্ডলিতে কারক গ্রহ হয়, চন্দ্রমা যদি আপনার কুণ্ডলিতে কারক গ্রহ হয়, তাহলে সূর্য চন্দ্রমার যুতি হলেও ভালো প্রভাব দেবে। সূর্য যদি চন্দ্রমার থেকে দ্বিতীয় বসে, তাহলে এটা 2 দ্বাদশের সম্বন্ধ হবে, কিন্তু এক্ষেত্রে অনেকাংশে প্রভাব ভালো হবে। সূর্য চন্দ্রমা তৃতীয়র সম্বন্ধ, চতুর্থর সম্বন্ধ, যাকে আমরা কেন্দ্রের সম্বন্ধ বলি, পঞ্চমের সম্বন্ধ খুব ভালো মানা হবে। সামসপ্তক অর্থাৎ সামনাসামনি ভালো মানা হবে। নবমের সম্বন্ধ, এটা নবম পঞ্চম যোগ হয়ে যাবে, এটাকেও ভালো মানা হবে। সূর্য চন্দ্রমার থেকে দশমে অর্থাৎ কেন্দ্রের সম্বন্ধ, এটাও খুব ভালো। আর সূর্য চন্দ্রমার থেকে একাদশে বসেছে, এটাও খুব ভালো। মোট কথা, এই দশা ও অন্তর্দশা খুব লাভদায়ী হবে। এছাড়া সূর্য চন্দ্রমার ষষ্ঠ, অষ্টম ও দ্বাদশের সম্বন্ধ কষ্টদায়ী হবে। যদি কুণ্ডলিতে কারক গ্রহ হয়, সেক্ষেত্রেও কষ্টদায়ী হবে। যদি কুণ্ডলিতে কারক হয়, তাহলে ক্ষতি পরিমাণে কম হবে। আর যদি সূর্য অকারক হয়, সূর্য অকারক হলে চন্দ্রমাও অকারক হয়ে যাবে। ফলে সূর্যের মহাদশায় চন্দ্রমার অন্তর্দশা যখন চলবে, তখন জাতককে অনেক বেশি পরিমাণে মানসিক অশান্তি দেবে, সমস্যা দেবে। অর্থাৎ আমি যা যা ভালো প্রভাব বললাম, আপনি ঠিক তার উল্টোটা করে নিন। আর এইভাবে প্রত্যেকটা গ্রহর ক্ষেত্রে এই নিয়ম মিলিয়ে দেখুন। সূর্যর দশায় মঙ্গলের অন্তর্দশার ফল কেমন হবে? সূর্যতে মঙ্গলের অন্তর্দশায় জাতকের ভূমিলাভ, গৃহলাভ, শত্রুর উপর বিজয় প্রাপ্তি, কোর্ট কাছারিতে বিজয় প্রাপ্ত করানো, পুরুষার্থ বৃদ্ধি করানো, সাহস বৃদ্ধি, শক্তি বৃদ্ধি, প্রতিযোগিতায় সফলতা প্রদান করে। এবার যদি সূর্য মঙ্গলের সম্বন্ধ ষষ্ঠ, অষ্টমের হয়, তাহলে শত্রু বৃদ্ধি করা, ঋণ বৃদ্ধি করা, কোর্ট কাছারিতে সমস্যা তৈরি করা, ভাই বোনের সম্পর্ক খারাপ করা, শারীরিক আঘাতের সম্ভাবনা, রাগ বৃদ্ধি করা, এই ধরনের সমস্যাগুলো দিয়ে থাকে। সূর্যর দশায় রাহুর অন্তর্দশা সাধারণত ভালো মানা হয় না। দুর্ঘটনা করানো, হার্টের সমস্যা দেওয়া, কোর্ট কাছারি স্থিতি তৈরি করা। সূর্য যদি কুণ্ডলিতে কারক গ্রহ হিসেবেও হয়, তাহলেও এই ধরনের স্থিতি তৈরি হয়। জীবনে হঠাৎ উত্থান বা হঠাৎ পতন ঘটায়, মানসিক অশান্তি বৃদ্ধি, শত্রু বৃদ্ধি, মানসিক চাপ বৃদ্ধি, বিদেশ যাত্রা ও অপ্রত্যাশিত ঘটনা ঘটায়। কিন্তু আপনার কুণ্ডলিতে যদি সূর্য ও রাহুর সম্বন্ধ একে অপরের থেকে তৃতীয়, সাথে নয় অর্থাৎ যুতিতে নয়, যেখানে সূর্য বসেছে সেখান থেকে গুনুন, তৃতীয় রাহু হয়, পঞ্চমে রাহু, নবমে রাহু, দশমে রাহু অথবা একাদশে রাহু হয়, যেখানে সূর্য বসেছে সেখান থেকে, তাহলে এই সূর্যতে রাহুর অন্তর্দশা সেক্ষেত্রেও আপনাকে মানসিক অশান্তি দেবে, স্বভাবে চিড়চিড়ানি আনবে, ক্রোধের স্থিতি উৎপন্ন করবে, কিন্তু তারপরেও আপনাকে সফলতা প্রদান করবে। অর্থাৎ এরকম সম্বন্ধ আপনাকে লাভ দেবে। সূর্যর দশায় গুরুর অন্তর্দশা খুবই ভালো মানা হয়। বিবাহ, সন্তান, সব ধরনের সুখ, পদোন্নতি প্রাপ্ত করায়, ভাগ্যর উন্নতি করায়, ধর্মে রুচি বাড়ে, শিক্ষায় উন্নতি হয়, জ্ঞানে বৃদ্ধি ঘটায়, যশ, মান সম্মান ও খ্যাতির বৃদ্ধি করায়, আধ্যাত্মিক প্রবণতা বৃদ্ধি করে, পিতার মাধ্যমে লাভ প্রাপ্ত করায়। এবার যদি সূর্য ও গুরু আপনার কুণ্ডলিতে তৎকালিক শত্রুতায় হয় বা স্বরাষ্ট্রক যোগ নির্মাণ করে বা 2 দ্বাদশের সম্বন্ধ বানায়, তাহলে সেই অবস্থায় কিছু সমস্যা দেবে, কিন্তু সমস্যার মাত্রাও নির্ভর করবে। যদি আপনার কুণ্ডলিতে সূর্য কারক না হয়, তাহলে এই সমস্যা বেশি মাত্রায় হবে। আর যদি সূর্য আপনার কুণ্ডলিতে কারক হয়, তাহলে বেশি সমস্যা তো হবে না, কিন্তু চিন্তা থাকবে। সূর্যর দশায় শনির অন্তর্দশা হলে আমরা জানি এরা একে অপরের শত্রু গ্রহ, কিন্তু এদের নিজেদের মধ্যে সম্বন্ধ যদি ঠিক হয়, যুতিতে যদি না হয়, যদি একে অপরের থেকে তৃতীয় বসে, পঞ্চমে বসে, নবমে বসে অথবা দশম বা একাদশের সম্বন্ধ হয়,
তাহলে শত্রুর থেকে মুক্তি করাবে, সন্তান লাভ করাবে, ধন প্রাপ্তি করাবে, চাকরিতে পরিবর্তন বা উচ্চ পদের যোগ তৈরি করবে। এবার যদি সূর্য ও শনি একসাথে বসে অর্থাৎ জুতিতে থাকে বা ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশের সম্বন্ধ বানায়, তাহলে এটা কষ্টদায়ী পরিস্থিতি তৈরি করবে। যেটা বললাম, শত্রুতা থেকে মুক্তি দেবার জায়গায় শত্রুতা উৎপন্ন করবে, কর্মজীবনে চাপ উৎপন্ন করবে, দাম্পত্য ও সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়েনের পরিস্থিতি তৈরি করবে। সূর্যতে বুধের অন্তর্দশার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এরা দুজন একসাথে অর্থাৎ জুতিতে রয়েছে বা দুই দ্বাদশের সম্বন্ধ হয় এদের মধ্যে। এটা ঠিকই মানা হয়, উৎসাহবর্ধক মানা হয়, ধনদায়ক মানা হয়, সুখদায়ক মানা হয়। বুদ্ধির বৃদ্ধি ঘটে, জ্ঞানের বৃদ্ধি ঘটে, ব্যবসায় সফলতা পাওয়া যায়, লেখালেখিতে সফলতা প্রাপ্ত করায়, আর্থিক স্থিতি বৃদ্ধি পায়। সূর্যতে কেতুর অন্তর্দশা কষ্টদায়ী হয়, স্বাস্থ্য সম্বন্ধিত সমস্যা দেয়, পরিবারের মধ্যে কলহের বাতাবরণ তৈরি করে, দন্তরোগী বানায়, চাকরিতে ব্যর্থ বদলি করায়, মানসিক অস্থিরতা তৈরি করে, গোপন শত্রুর বৃদ্ধি ঘটে, হঠাৎ ক্ষতির সম্ভাবনা তৈরি করে। সূর্য ও কেতুর সম্বন্ধ যদি তৃতীয়, পঞ্চম, নবম, দশম বা একাদশের হয় তাহলে সমস্যা তো তখনও হবে, কিন্তু পরিমাণে কম। সূর্যতে শুক্রের অন্তর্দশা, সাধারণত এরাও কুণ্ডলিতে আশেপাশে থাকে, সম্পত্তি প্রদান করায়, লাভ প্রদান করে। সূর্যতে শুক্রের অন্তর্দশায় প্রেম, বিবাহ, দাম্পত্য জীবনে প্রভাব ফেলে, ভোগবিলাস বৃদ্ধি করায়। অনেক ক্ষেত্রে এরকম দেখা গেছে যে সূর্য ও শুক্র কুণ্ডলিতে দুজনেই পীড়িত অথবা কুণ্ডলিতে কারক নয়। সেক্ষেত্রে সূর্যতে শুক্রের অন্তর্দশায় জাতকের ভোগের প্রবৃত্তি বেড়ে যায়, জাতক বাজে কাজে যুক্ত হয়ে পড়ে, ফলে মানহানির সম্ভাবনা জীবনকালে আসে। পীড়িত হলে এরকম সমস্যা দেখা যায়। প্রিয় দর্শক বন্ধুরা, সূর্যের মহাদশায় বাকি অন্য গ্রহদের অন্তর্দশায় কী রকম ফল পাওয়া যাবে তা নিয়ে আলোচনা করলাম, মোটামুটির উপর একটা আলোচনা করলাম। আপনার কুণ্ডলিতে সূর্যের দশা চলছে, কিন্তু সূর্য আপনার কুণ্ডলিতে কারক গ্রহ নয়, আপনার সমস্যা চলছে। তাহলে উপায় হিসেবে সূর্যের আরাধনা করুন, নিজের নিত্য রুটিনকে নিয়মে নিয়ে আসুন। সময়ের সাথে জীবন অতিবাহিত করলে সমস্যা সেক্ষেত্রেও আসবে, কিন্তু পরিমাণে অনেক কম হয়ে যাবে। নিজের নিত্য জীবনযাত্রাকে যত সুব্যবস্থায় আনতে পারবেন, সূর্যের দশা আপনার জন্য ততই মঙ্গলদায়ী হবে। সূর্যকে অর্ঘ্য প্রদান করুন, পিতার সম্মান করুন, মিথ্যা কথা কম বলুন, খাওয়া দাওয়াকে নিয়ন্ত্রণ করুন। সূর্য আপনার কুণ্ডলিতে কারক হোক বা অকারক, দুটো ক্ষেত্রেই আপনি সূর্যকে অর্ঘ্য প্রদান করতে পারেন। এবার যদি আপনার বিশেষ সমস্যা অন্তর্দশায় হয়, সূর্যতে রাহু আসার পর সমস্যা তৈরি হয়েছে, সেক্ষেত্রে আপনি গণেশজির আরাধনা করতে পারেন। শনির অন্তর্দশা চলছে, তাহলে হনুমানজির আরাধনা করুন। এইভাবে চললে সূর্যের দশা আপনার জন্য ভালোভাবে কেটে যাবে। আজ এই অবধি, পরের ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।